নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এডুকেশন ফর ডিফারেন্টলি এবেল চাইল্ড, এই চ্যাপ্টার থেকে আমরা কয়েকটি বই ঘেটে ঘেটে যে শর্ট প্রশ্ন উত্তরগুলো পেয়েছি তার সব আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আরও অনুরোধ রইল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক এডুকেশন ফর ডিফারেন্টলি অ্যাবেলড চাইল্ড এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন উত্তর। তার 1 নম্বর প্রশ্ন, WHO হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার সংক্ষেপে হু, এর সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার কত ভাগ হলো প্রতিবন্ধী? প্রায় 10% ভাগ হলো প্রতিবন্ধী। পৃথিবীতে যত শতাংশ লোক আছে, আনুমানিক এখন 800 কোটি লোকের বসবাস পৃথিবীতে, তার 10 ভাগ সারা পৃথিবীতে জুড়ে প্রতিবন্ধীরা বসবাস করছেন। 2 নাম্বার, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে প্রতিবন্ধীদের শিক্ষার জন্য জাতীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয় কবে? এটি ভারতবর্ষের কথা বলা হচ্ছে। কবে গঠিত হয় জাতীয় উপদেষ্টা পরিষদ? 1950 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? 15ই মার্চ। 4 নম্বর, প্রতিবন্ধীদের জন্য প্রথম কর্ম বিনিময় কেন্দ্র গড়ে ওঠে কোন শহরে বা কোথায়? মুম্বাইতে। 5 নম্বর প্রশ্ন, মানসিক প্রতিবন্ধীদের জন্য প্রথম পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1964 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীনদের দর্শনজনিত তীক্ষ্ণতা হল 1/10 এর কম। এটি হলো যারা চোখে কম দেখে, একদম কম দেখে বা যারা ভালো দেখে, তাদের একটি দৃষ্টি শক্তির মাপ আছে। সেই মাপের মধ্যে এখানে বলছে যে দৃষ্টিহীনদের দর্শনজনিত তীক্ষ্ণতা হলো 1/10 এর কম। যদি হয় তাহলেই বলবো। 7 নাম্বার, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার্থীদের জন্য? দৃষ্টিহীন শিক্ষার জন্য মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। এই যে টার্মগুলো, মেন্টাল ম্যাপ, এই যে মায়োপিয়া যেগুলো আসবে, হাইপার মেট্রোপিয়া, এগুলো কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন। খুব শর্ট প্রশ্ন কিন্তু বারংবার কিন্তু এইসব নিয়ে কিন্তু শর্ট প্রশ্ন আমরা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখেছি। 8 নম্বর প্রশ্ন, যে রোগের কারণে দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে বলা হয় মায়োপিয়া। নেক্সট, যে রোগের কারণে কাছের বা দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া। অনেকে দেখবেন শুধু কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, কিন্তু দূরের জিনিস দেখতে অসুবিধা হয় না। আবার কারো উল্টো, যে কেউ দূরের দৃষ্টি দেখতে পাচ্ছে না কিন্তু কাছের দৃষ্টি, মানে কাছের জিনিসপত্র, বইপত্র হোক, কাছে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে, দেখতে সুবিধা হচ্ছে, কিন্তু দূরেরগুলো দেখতে অসুবিধা হচ্ছে। আবার কারো কারো আছে যাদের দূরে এবং কাছে দুটোই সমস্যা হয়। এই কারণগুলো কি? দূরের দৃষ্টি যদি খারাপ থাকে কারো, তার কারণ হতে পারে মায়োপিয়া, আর কাছের দৃষ্টি যদি খারাপ থাকে তাকে বলতে হবে হাইপার মেট্রোপিয়া। দৃষ্টি খারাপ বলতে যে আমরা যে চশমা পরি না, দেখবেন অনেকে মাইনাস, অনেকে প্লাস পাওয়ার দেয়। মাইনাস যে পাওয়ারগুলো হয় সেই মাইনাস পাওয়ারগুলো কিন্তু আমরা বিশেষ করে যারা দূরে দেখতে পারে না বা অস্পষ্ট দেখে দূরে জিনিস, তাদের জন্য কিন্তু মাইনাস পাওয়ার হয়। আর প্লাস পাওয়ার কাকে দেওয়া হয়? যে যারা একদম কাছের দেখতে পারে না তাদের। 10 নম্বর প্রশ্ন, ব্রেইলের মাধ্যমে কাদের শিক্ষা দেওয়া হয়? দৃষ্টিহীনদের শিক্ষা দেওয়া হয়। ব্রেল এমন একটি সিস্টেম যেখানে উঁচু উঁচু ফুটো ফুটো করে স্পর্শের মাধ্যমে শিক্ষা দেওয়া, 6টি বিন্দু দিয়ে ব্রেলের লেখাগুলো হয়, লেখন পদ্ধতি তৈরি করা হয়। সেই 6টি বিন্দুর পজিশন আলাদা আলাদা থাকে। সেই পজিশন খেয়াল করে দৃষ্টিহীন শিক্ষার্থীরা বুঝতে পারে কোনটি কোন অক্ষর। নেক্সট, ব্রেল কে আবিষ্কার করেন? লুইস ব্রেল।
লুইস ব্রেল ব্রেল আবিষ্কার করেন। এখানে একটু দন্তাসটা হয়নি, এখানে দন্তাসটা লাগিয়ে নেবেন। ব্রেল আবিষ্কার করেন, লুইস ব্রেল। এই যে পরে দেখবেন বানানটা লুইস, এই লুইস ব্রেল, তার নাম অনুসারেই এই পদ্ধতির নাম হয়েছে ব্রেইল পদ্ধতি, ব্রেইল। 12 নম্বর প্রশ্ন, লুইস ব্রেইল একজন ফরাসি নাগরিক ছিলেন। ব্রেল পড়ার নিয়ম হলো বাম দিক থেকে ডান দিকে। আমরা কিন্তু পড়াশোনা করি কিন্তু, বা আমরা যখন যারা আমাদের চোখের দৃষ্টি একদম ভালো, আমরা যারা দেখে দেখে পড়ি, তারা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে পড়ি। বাংলা লেখা হোক, ইংরেজি লেখা হোক, বাঁ দিক থেকে কিন্তু ডান দিকে পড়ি। কিন্তু ব্রেল পদ্ধতিতে উল্টো, ডান দিক থেকে বাঁ দিকে পড়তে হয়। তা ব্রেল পদ্ধতির লেখার হয় কটি বিন্দুতে? 6টি বিন্দুতে, আগেই বললাম। ব্রেল শিখন পদ্ধতির মূল ভিত্তি হলো আঙ্গুল। আঙ্গুল বলতে স্পর্শের মাধ্যমে, বিশেষ করে আঙ্গুলের মাধ্যমে ব্রেল পদ্ধতির শিক্ষাটা গ্রহণ করা হয়। কারণ উঁচু উঁচু যে বিন্দুগুলো আছে সেগুলো স্পর্শ না করলে আমরা কি করে বুঝবো কটি বিন্দু আছে, বিন্দুর পজিশন কেমন আছে। সেজন্য আঙ্গুলের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারি যে তার পজিশনগুলো কোথায় আছে না আছে। 16 নম্বর প্রশ্ন, ব্রেল পদ্ধতি চালু হয় কবে? 1829 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রেল পদ্ধতি কে আবিষ্কার করেন? লুইস ব্রেল। কবে আবিষ্কার করেন? 1829 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, ভারতের ব্রেলের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির কারখানা ও সংরক্ষিত কর্মশালা কোথায় গড়ে উঠেছে? দেরাদুনে। 18 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্রেল পর্ষদ গঠিত হয় কটি দেশের প্রতিনিধিদের নিয়ে? 30টি দেশের প্রতিনিধি নিয়ে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষায় ব্যাহত একটি যন্ত্রর নাম হলো ফোনগ্রাম বা গ্রামাফোন। ফোনগ্রাম বা গ্রামাফোন যেটাকে বলা হচ্ছে। শুনে শুনে, যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের তো কান তো ঠিক হতেই পারে, ঠিক থাকতেই পারে। টকিং টেক্সট বুক বা গ্রামাফোন, বিভিন্নভাবে টেপ রেকর্ডার, এগুলো দিয়ে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কিন্তু শিক্ষা দেওয়া সম্ভব। তারা শুনে শুনে শিক্ষা গ্রহণ করবে। 20 নাম্বার, দৃষ্টি প্রতিবন্ধিতার একটি জন্ম পূর্ববর্তী কারণ হলো সিফিলিস। মানে জন্মগ্রহণ করার পূর্বে কোনো যদি রোগ থেকে থাকে, সিফিলিস, তাহলে একটি শিশুর জন্মানোর পরে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 21 নাম্বার, জন্মকালীন নানা কারণে 33% শিশু দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে। বিভিন্ন ডাক্তাররা যদি প্রসব করাতে না পারে ঠিকমতো, কোনো যদি শিশু আঘাত পায়, বা মায়ের পেটে যখন শিশুটি থাকে, মা যদি কোনো জায়গায় পড়ে যায়, ব্যথা পায় পেটে, বিভিন্ন অনেক, বা যদি হাই পাওয়ারে কোনো ওষুধ খাওয়ানো হয়, ডোজ খাওয়ানো হয়, তাহলে কিন্তু শুধু দৃষ্টি প্রতিবন্ধী নয়, অনেক ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেজন্য কিন্তু মায়েদের বেশি পাওয়ারি ওষুধ কিন্তু খাওয়ানো একদম উচিত নয়, এবং খুব সাবধানে যত্ন করে কিন্তু রাখতে হয় মায়েদের। 22 নাম্বার প্রশ্ন, ভারতে কত খ্রিস্টাব্দে অন্ধ শিশুদের জন্য নিয়ন্ত্রিত শিক্ষা শুরু হয়? 1943 খ্রিস্টাব্দে। 23 নাম্বার, ভারতে প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন কে? মিস অ্যানি শার্প। তার সম্পর্কে একটু এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। 24, মনোবিদ লোয়েন ফোর্ড দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে কটি শ্রেণীতে ভাগ করেছে? 4টি শ্রেণীতে ভাগ করেছে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের 4টি শ্রেণী বলতে কার দৃষ্টি ক্ষমতা কতটা, কাকে একদম দৃষ্টিহীন বলবো, কাকে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন শিশু বলবো, এইভাবে ভাগ করেছেন। তার চোখের দৃষ্টিশক্তি কতটা তার উপরে নির্ভর করে। নেক্সট প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধিতার বংশগত একটি কারণ হলো গর্ভস্থ মায়ের ডায়াবেটিস। যদি মায়েদের ডায়াবেটিস থাকে তাহলে শিশুদের
দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা বংশগত কারণ, ডায়াবেটিস কিন্তু বংশগত একটি কারণ। বংশে যদি ডায়াবেটিস থাকে তাহলে একটি ব্যক্তির বা একটি শিশুর কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আমেরিকার অফিস অফ রিহ্যাবিলিটেশন সার্ভিসেস দৃষ্টি প্রতিবন্ধীদের কটি শ্রেণীতে ভাগ করেছে? 5টি শ্রেণীতে ভাগ করেছে। নেক্সট, অন্ধ শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো হীনমন্যতা দূর করা। কারণ আমি অন্ধ, এই জিনিসটা যদি তাদের মধ্যে ছাপিয়ে যায় তাহলে সারা জীবনের ন্যায় তারা কিন্তু অকর্মণ্য হয়ে পড়ে থাকবে। কিন্তু খুব একটি বা কয়েকটি ফেসিলিটি যদি তাদের প্রদান করা হয় অন্ধ শিশুদের, সেই ফেসিলিটির মাধ্যমে সেই শিশুটি কিন্তু তাদের ব্যক্তিত্বের বিকাশ কিন্তু অনেক ঘটাতে পারে। সে শিক্ষিত হয়ে উঠতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে। আমার নিজস্ব দেখা অনেক অন্ধ ব্যক্তি আছে যারা শিক্ষকতার সাথে যুক্ত। তাহলে দেখুন, সেই অন্ধ শিশুকে শুধু অন্ধের অজুহাত দেখিয়ে যদি তাদের আমরা শিক্ষার থেকে বঞ্চিত করতাম, তাহলে হয়তো সে শিক্ষক হতে পারতেন না, বা সে বড় বড় রাইটারও হতে পারে না। একজন রাইটারও হতে পারে, একটা অন্ধ লোক ব্যক্তি সে রাইটার, কিছু না কিছু লিখতেও পারে, অনেক কিছুই কাজ করতে পারে। তাহলে তাহলে কিন্তু তাদের সম্পূর্ণ কিন্তু সুযোগ সুবিধা প্রদান করতে হবে। 28 নম্বর, 1950 খ্রিস্টাব্দে ইউনেস্কো পৃথিবীর বিভিন্ন ভাষায় ব্রেল পদ্ধতি প্রবর্তনের ব্যবস্থা করেন। নেক্সট, একজন শারীরিক প্রতিবন্ধীর উদাহরণ হলো দৃষ্টি প্রতিবন্ধী। ব্যক্তির ভিজুয়াল অ্যাকুইটি ভালো বলতে চোখের লেন্স ব্যবহারের পরেও 60/60 মিটার বা 20/200 ফিটের বেশি হবে না। এটা যে কীভাবে মাপা হয় সেটি। 31 নম্বর, মুম্বাইতে সেন্ট ডানস্টন হোস্টেল প্রতিষ্ঠা হয় কবে বা প্রতিষ্ঠা হয় কাদের জন্য? অন্ধ সৈনিকদের প্রশিক্ষণের জন্য। অন্ধ সৈনিক আবার কারা? এটা মনে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বা বিভিন্ন ঘটনার কারণে যদি সৈনিকদের চোখের দৃষ্টি চলে যায়, তাদের জন্য যে প্রশিক্ষণ, কারণ একজন সৈনিক সে শারীরিকভাবে সব দিক থেকে ফিট, হঠাৎ করে তার চোখ চলে গেল কোনো কারণে, কোনো অপারেশনের কারণে, অপারেশন বলতে কোনো যুদ্ধের কারণ হতে পারে, কোনো জায়গায় তারা কোনো কিছু ঘটনার সঙ্গে যুক্ত ছিল, সেখানে গোলাগুলির কারণে হোক, বোম ফাটার কারণে হোক, যে কোনো কারণে হঠাৎ করে একটা সৈনিক তো ঘায়েল হতেই পারে। তাহলে সেই ঘায়েলে অনেক সময় চোখ যাবে তাও নয়, হাত পা সব কিছু চলে যেতে পারে, চোখ চলে যেতে পারে। তাদের জন্য শুধুমাত্র অন্ধ সৈনিকদের জন্য যে প্রশিক্ষণ ব্যবস্থা সেটা হলো মুম্বাইতে সেন্ট ডানস্টন হোস্টেল প্রতিষ্ঠা হয়েছে। 32 নম্বর, ভারতবর্ষে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? অমৃতসরে। নেক্সট, স্ট্যান্ডার্ড ইংলিশ ব্রেল আবিষ্কৃত হয় কবে? 1950 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রতিবন্ধী শিশুদের মধ্যে কি করতে হবে? আত্মবিশ্বাস বৃদ্ধি করাই হলো ব্যতিক্রমী বা বিশেষ শিক্ষার মূল উদ্দেশ্য। আমরা প্রতিবন্ধী শিশু শুধু তো চোখের দিক থেকে নয়, কারো হাত না থাকতে পারে, পা না থাকতে পারে, চলাফেরা অসুবিধা হতে পারে, অনেক কিছু, অনেক ধরনের প্রতিবন্ধী শিশুরা থাকে। তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগরণ করা, তারাও যে কিছু করতে পারে সমাজে, তারাও যে প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্য তার উদ্দেশ্যই কিন্তু বিশেষ শিক্ষার মূল উদ্দেশ্য বা লক্ষ্য। নেক্সট, টকিং বুকের ব্যবহার হলো বা ব্যবহার কারা করে? অন্ধ শিশুদের জন্য কিছু বললাম, টকিং বুক, তারপরে অডিও রেকর্ডার। অডিও ভিজুয়াল যদি হয় তাহলে কিন্তু অন্ধ শিশুদের জন্য ভিজুয়ালটা কোনো কাজে লাগবে না, তারা তো দেখতে পারে না, কিন্তু অডিওটা শুনতে পারবে। যেমন রেডিও, অন্ধ শিশুদের কিন্তু রেডিওর মাধ্যমেও শিক্ষা দেওয়া সম্ভব। নেক্সট, হোয়াইট ক্যানস্টিক ব্যবহার করেন কারা? অন্ধ শিশুরা। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। স্ক্রিন রিডার অনেক সময় দেখবেন বা দেখেছেন কিনা আমার জানা নেই, আমাদের মোবাইলে বা কোনো একটি যন্ত্রের মধ্যে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো শব্দের আকারে ভেসে ওঠে। অনেক সময় ফোন সেট করা যায়, অনেক ফোনে সেট করা যায় কে ফোন করলো নাম উচ্চারণ করে, আপনাকে দেবর্ষী কল করেছে, এটা ইংরেজিতে বা বাংলায় সেট করে রাখা যায়। এইভাবে যদি স্ক্রিন রিডার একটি ডিভাইস থাকলো, সেই ডিভাইসের মধ্যে যে লেখাগুলো উঠছে সেই ওঠার সঙ্গে সঙ্গে সেই লেখাগুলো শব্দের আকারে বেরিয়ে আসছে, তাহলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সেই শব্দ
তো সে তো স্ক্রিন দেখতে পারবে না, কিন্তু সেই স্ক্রিনে যে লেখাগুলো আসছে সেই লেখাগুলো শব্দের আকারে যখন বাইরে বেরিয়ে আসবে সাউন্ড আকারে, তখন কিন্তু সেই প্রতিবন্ধী শিশুরা বা দৃষ্টিহীন শিশুরা, প্রতিবন্ধী বলাটা ঠিক নয়, মানে দৃষ্টিহীন শিশুরা তারা সেগুলো কিন্তু শুনে শুনে কিন্তু তারা কিন্তু সেই শিক্ষাটা গ্রহণ করতে পারবে। নেক্সট, অন্ধ শিশুদের প্রধান সমস্যা কি? প্রাক্ষবিক বিকাশ পর্যাপ্ত হয় না। নেক্সট, দৃষ্টি প্রতিবন্ধীদের শনাক্তকরণের উপায় কি? একই বস্তুকে একাধিক দেখলে, চোখের কর্নিয়ার অস্বচ্ছ দেখালে, চোখ ফুলে গেলে বা লাল হয়ে গেলে, এইসব জিনিস দেখে বুঝতে হবে যে তাদের দৃষ্টিশক্তির কোনো সমস্যা হচ্ছে। 40 নম্বর, অঙ্ক করার সুবিধার জন্য অন্ধরা কি ব্যবহার করে? অ্যাবাকাস। অ্যাবাকাস একটি যন্ত্র, আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন। সেখানে অ্যাবাকাস বলে একটি খুবই সামান্য সরল, আমরা ইচ্ছা করলেই বাড়িতে বানাতে পারি, সেই অ্যাবাকাসের মাধ্যমে অঙ্ক করার সুযোগ সুবিধা দেওয়া হয় অন্ধ শিশুদের। শুধু অন্ধ শিশু বলে না, একদম ছোট ছোট বাচ্চাদের অঙ্ক করা শেখানো বা গোনা 1 2 3 4 গোনা ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাবাকাস ব্যবহার করতে পারি একদম ঘরোয়া পদ্ধতিতে। কিন্তু অ্যাবাকাস অন্ধ শিশুদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস অঙ্ক শেখার ক্ষেত্রে। নেক্সট, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব। আপনাদের প্রশ্ন আসতে পারে বধিরত্ব মাপার যন্ত্রের নাম কি? তখন লিখতে হবে অক্টেভ ব্যান্ড। নেক্সট, পিতামাতার রক্তে RH উপাদানের অসামঞ্জস্যতার কারণে শিশু কি হতে পারে, কি সমস্যা দেখা দিতে পারে? বধির হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। 43, যে সকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের বলা হয় বধির। নেক্সট, যে দেশে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ গ্রহণ করা হয় সে দেশটির নাম হলো স্পেন। নেক্সট, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ইতিহাসে কে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করেন? পেড্রো পোন্সে দি লিওন। আমি যদি প্রোনাউন্সিয়েশন ঠিক মানে ভুল না করি তাহলে হয়তো এটাই আসছে, পেড্রো পোন্সে ডি লিওন, স্প্যানিশ। নেক্সট, সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে কথা বলেন কে? গিরোলামো কার্ডানো। গিরোলামো কার্ডানো, ইটালিয়ান। 47, সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? ভালাডোলিড, ভ্যালাডোলিড, স্পেন। যত সম্ভব প্রোনাউন্সিয়েশনটা ঠিক করেছি। স্প্যানিশ একটি জায়গার নাম বা বিদ্যালয়ের নাম, ভালাডোলিড। এই স্থানে প্রথম শ্রবণ প্রতিবন্ধী যারা তাদের বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। শ্রবণ প্রতিবন্ধী শিশুর শিক্ষা পদ্ধতি কি? ওষ্ঠপঠন। স্বল্প মাত্রার শ্রবণ প্রতিবন্ধী হল 40 ডেসিবেল ডিবি থেকে 55 ডেসিবেল, ডেসিবেলের জায়গায় ডিবি এই শব্দ দুটো থাকতে পারে, ডেসিবেলের সংক্ষেপ হলো ডিবি। স্বল্প মাত্রার শ্রবণ প্রতিবন্ধী হলো 40 থেকে 55 ডেসিবেল। নেক্সট, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সর্বপ্রথম শিক্ষার উদ্যোগ নেওয়া হয় কোথায়? স্পেনে। শ্রবণ প্রতিবন্ধীদের শনাক্তকরণের উপায় কি? ভাষা শিখনের গতি খুব ধীর হয়, পিছন থেকে ডাক দিলে প্রায় সাড়াই পাওয়া যায় না, মৌখিক ভাষণের সময় প্রায় অমনোযোগী থাকে। নেক্সট, শ্রবণ শক্তি ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার সাহায্য করে কি? লিপ রিডিং। ঠোঁট নাড়াচাড়ার মাধ্যমে শিক্ষার্থীরা বা শ্রবণ শক্তি ব্যাহত শিক্ষার্থীরা শিক্ষা সহায়তা করতে পারে লিপ রিডিং। নেক্সট, কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতির সাহায্যে শিক্ষাদান করা হয় কাদের? বধিরদের। 54, করপল্লবী হল বধিরদের শিক্ষণের বর্ণ পদ্ধতি। হাতের তালুতে অক্ষর ঘুরিয়ে ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করা হয় যেটি কি অক্ষর আমরা লিখলাম সেটা হলো করপল্লবী। বধিরদের শিখনের বর্ণ পদ্ধতি, কারণ বধির যারা সেটা তো শুনতে পারে না,
নেক্সট, মূক ও বধির শিশুদের শিক্ষার জন্য যে শিক্ষণ পদ্ধতি প্রয়োজন তা হল সঞ্চালনমূলক যন্ত্রভিত্তিক কম্পন ও স্পর্শ পদ্ধতি। নেক্সট, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে? জুয়ান পাবলো বনে। জুয়ান পাবলো বনে, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটি নাম। কলকাতায় মূক বধির প্রতিষ্ঠানটি গড়ে ওঠে কবে? 1893 খ্রিস্টাব্দে। মুম্বাইয়ে মূক বধির প্রতিষ্ঠানটি গড়ে ওঠে কবে? 1884 খ্রিস্টাব্দে। ভারতে প্রতিবন্ধীদের জন্য একটি পূর্ণাঙ্গ আইন পাশ কবে হয়? 1925 খ্রিস্টাব্দে। ইনক্লুসিভ এডুকেশন কি? সব ধরনের শিক্ষার্থীদের জন্য একই ছাদের তলায় শিক্ষার ব্যবস্থা। ইনক্লুসিভ এডুকেশন, একটি শিশু সে যেমনই হোক না কেন, তার আর্থিক অবস্থা খারাপ হোক ভালো হোক, সামাজিক অবস্থা যে ধর্মেরই লোক হোক না কেন, তার শারীরিক অবস্থা সে যেমনই হোক না কেন, তাদের সবাইকে নিয়ে একই ছাদের তলায় বা একই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার ব্যবস্থাকেই বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট, সাধারণ শিশুদের চেয়ে ভিন্ন প্রকৃতির শিশুরাই হলো ব্যতিক্রমী। ব্যতিক্রমী শিশুদের জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় কবে? 1992 খ্রিস্টাব্দে। 63, শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুদের বলা হয় বিকলাঙ্গ। ভারতের বিকলাঙ্গ শিশুর সংখ্যা 5 কোটিরও বেশি। দামি ও দুষ্প্রাপ্য জিনিস চুরি করার প্রবণতাকে কি বলা হয়? ক্লেপ্টোম্যানিয়া। দামি এবং দুষ্প্রাপ্য জিনিস দেখলেই সেই জিনিসটা পেতে ইচ্ছা করা, সেটি চুরি করতে ইচ্ছা করা, সেটাকে একটি যে সমস্যা সেটাকে বলা হচ্ছে ক্লেপ্টোম্যানিয়া। মূক ও বধিরদের শিক্ষা পদ্ধতি হলো ওষ্ঠপঠন। সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক হলেন শিক্ষাবিদ পিরিয়ার। 68, মৌখিক পদ্ধতি হলো ওষ্ঠপঠন। নেক্সট, সঞ্চালনমূলক পদ্ধতি হলো আঙ্গুলের সাহায্যে বানান শেখা। 70 নম্বর, কম্পন ও স্পর্শ পদ্ধতি প্রবর্তন করেন কে? কেটি আলকর্ন ও সোফিয়া আলকর্ন। কেটি আলকর্ন ও সোফিয়া আলকর্ন কি স্পর্শ ও কম্পন পদ্ধতি প্রবর্তন করেন? এখানে সঞ্চালনমূলক পদ্ধতি প্রবর্তন করেন শিক্ষাবিদ পিরিয়ার। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিশু সাধারণ আচরণগত সমস্যার কারণ হলো চাহিদার অতৃপ্তি। একটি শিশু কি চায় না চায় সেগুলো যদি সে ঠিকমতো না পায়, তার ফলে তার আচরণগত কিন্তু সমস্যা দেখা দিতে পারে। মারপিট করা, হাতাপাতি করা, বাড়ির ঘরের জিনিসপত্র ভেঙে চুরে ফেলে দেওয়া, এগুলো থেকে কিন্তু বোঝা যায় যে একটি শিশুর কোনো চাহিদার অতৃপ্তি ঘটছে। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে সেই চাহিদাটা যাতে যৌক্তিক হয়। অযৌক্তিক হলে তো সব কিছু দেওয়া সম্ভব নয় একটি শিশুকে। 72, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সমস্যামূলক আচরণ হতে পারে কি? মিথ্যা কথা বলা, আক্রমণধর্মিতা, নিয়ম না মানা। 73, কোন বছরকে রাষ্ট্রসংঘ প্রতিবন্ধী বর্ষ হিসেবে পালনের নির্দেশ দেয়? 1981 খ্রিস্টাব্দে। 74, জাতীয় প্রতিবন্ধী অর্থ যোজনা ও উন্নয়ন নিগম গঠিত হয় কবে? 1997 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি। ICIDH এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ইম্পেয়ারমেন্টস, ডিসেবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ইম্পেয়ারমেন্টস, ডিসেবিলিটিস অ্যান্ড হ্যান্ডিক্রাফট। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আপনাদের কাছে আবার অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল বিশেষ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।